ব্যক্তি কেমন সেটা বোঝার জন্য আমি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান যে কথাটি বলেছেন সেখান থেকে শুরু করতে চাই। তিনি বলেছেন যে বাজেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কত টাকা আয় করলাম, কত টাকা ব্যয় করলাম, ব্যাস বাজেট এটাই। বাজেটের প্রসঙ্গে পরে বলবো, তার আগে যে কথাগুলো বলি যেটা বলার জন্য সেটা হচ্ছে I'm extremely thankful to the organizers of this conference, particularly Deepa and Sumaya, Principal Madam and the Chairman, Gandhi Municipality, and I will in charge IPSC for having me for this program today. কারণ জীবনটা একটা ফুল সার্কেলের মতো, তার সেই ফুল সার্কেলের বিভিন্ন নোডে ছোট ছোট আনন্দ ধরা হয়। গান্ধী কলেজ আমার সেই অনেকগুলি নোডের মধ্যে একটি নোড। কেন সেটা যদি আমি আজকে না বলি আমার নিজের কাছে মনে হবে আমি কিছু বললাম। অর্থনীতি বিষয়টি যারা পড়তে আসে তারা বেশিরভাগই বাধ্য হয়ে পড়তে আসে, অর্থনীতি পড়তে চায়। কারণ বেশিরভাগ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বাধ্য হয় অর্থনীতি পড়তে, কারণ অঙ্ক ছিল, অঙ্ক না থাকলে অর্থনীতিতে খুব বেশি ভালো করা যাবে। আমারও তাই হচ্ছে। অর্থনীতির ছাত্র হিসেবে যখন শুরু করি, তারপর যে পরীক্ষা দিয়ে জীবনের প্রথম চলার শুরু, সেই পরীক্ষার সেন্টার ছিল গান্ধী কলেজ। আমি কৃষ্ণনাথ কলেজের ছাত্র ছিলাম। বারবার পরীক্ষা দেওয়া ছিল, বারবার। সেই সময় কেউ যদি মাস্টারমশাই থাকে মনে থাকবে হয়তো। গান্ধী কলেজের গভর্নরপুর থেকে 1 ঘন্টা বাসে এসে পরীক্ষা দিতাম, বারবার পরীক্ষা 3 ঘন্টা পরে ফিরতাম। আমার বন্ধুরা অনেকে বাসের পেছনে ওই বাম্পারে চেপে যেত, আমার কতটা সাহস ছিল না, আমি তাই বাসের ভেতরেই চেপে যেতাম, কিন্তু শেষ দিন বাম্পারে। এবং এই গান্ধী কলেজে এত বছর বাদে চাকরি, আমি কিভাবে এলাম keynote বক্তৃতা হিসেবে। There is a popular saying in economics, Frederick, we are inviting you as a keynote speaker, and after that we will invite you as a valedictory speaker, and then we will show you the exit. তো দীপ্রর হাত ধরে আমার সেই এক্সিকিউটের শুরু, প্রস্থানের শুরু। কিনোট মানে বয়স যথেষ্ট হয়েছে, দীপ্র সেটা দীপ্রর বাড়িতে ডেকে এনে আমায় বুঝিয়ে দিল। কিন্তু আমি অত্যন্ত গর্বিত, কারণ দীপ্র আমার অত্যন্ত কাছের একটি ছাত্র। দীপ্র শুধু অর্থনীতি চর্চা করে না, দীপ্র অনেক গুণ রয়েছে, আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানেন, সেগুলো আস্তে আস্তে আমি জানবো। তো শুধু এই কথা যদি বলি তাহলে অন্যায় হবে, কারণ দীপ্র বলেছে যে এসেছেন যখন আমাকে খাওয়াবো এবং কথাও বলতে হবে। কারণ ইকোনমিক্স বলে there is a program called food for work, খাওয়াটা আগে হয়েছে, কাজের কথা বলতে হবে, কাজের কথা না বললে দীপ্র আমাকে খানিক রাতের বেলা বুঝিয়ে দেবে। কাজের কথা কি? ইউনিয়ন বাজেট, এটা তাহলে navigating union budget 2025-26 through the lens of the middle class. মিডল ক্লাসের লেন্স দিয়ে বলতে পারবো কিনা জানি না, আমি আমার লেন্স দেব। কেন বলছি এটা? আমি নিজে মিডল ক্লাসে পড়ি কিনা বুঝতে পারি না। মিডল ক্লাসকে ব্যাখ্যা করার জন্য এক একজন মানুষ, এক একজন অর্থমন্ত্রী এক এক সময়ে নিজেদের মতো করে সেই পরিসীমাটাকে সীমায়িত করেছেন কিংবা সংজ্ঞায়িত করেছেন। আমি আমার মতো করে বুঝবো, কারণ আমার কাছে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, আপার ক্লাস এই তফাৎটা খানিকটা ব্লার। কারণ আমি মনে করি ইকোনমিক্সের যেটা সবচেয়ে ফেইল্ড থিওরি সেটা হচ্ছে ট্রিকল ডাউন থিওরি। ট্রিকল ডাউন থিওরি বলে কোথাও একটা জায়গায় উন্নয়ন হলে সেই উন্নয়ন নাকি একটু একটু করে চুইয়ে চুইয়ে পড়বে। সে চুইয়ে পড়বে না, দুধ গরম করে উঠলে উঠে পড়ে যাবে, সেটা আমি জানি না, কিন্তু হয় না বলেই all across the globe there is rising wage inequality, income disparity. এই ইনকাম ডিসপ্যারিটি আছে বলেই বাজেট সম্পর্কে দু চার কথা বলা উচিত। বাজেটটা কি করে? যেটা শ্রী ঘটক বলেছে, আয় এবং ব্যয় হিসেব করে। শুধু আয় এবং ব্যয় হিসেব করলে কি বাজেটের গল্পটা শেষ হয়? একদমই না। বাজেট আসলে একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করে যে আগামী 1 বছর কিভাবে কোন পথে দেশের চলা উচিত। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে বাড়িতেও কিন্তু দিনের শুরুতে কিংবা সপ্তাহের শুরুতে কিংবা মাসের শুরুতে যে বাজেট বাবা মা কিংবা জ্যাঠামশাই তৈরি করেন,
সেখান থেকে অনেক বিচ্যুতি ঘটে এবং সেই বিচ্যুতির রাস্তা ধরে দেশেরও বিচ্যুতি ঘটে। যে বাজেটটা বাড়িতে চলে সেই বাজেটটাই কলেজে চলে, সেই বাজেটটাই মিউনিসিপ্যালিটিতে চলে, সেটাই রাজ্যে চলে, সেটাই দেশে চলে। এরপর তো আমরা দেখতে হবে দুটো রাস্তায় একটা ইনকাম এবং একটা এক্সপেন্ডিচার, সেটা কিভাবে আসে। আমি প্রথমে ভেবেছিলাম অনেক কিছু বলবো, কিন্তু দীপ্ত যখন আমাকে শিডিউলটা পাঠিয়েছে দেখেছি শুধু আমাকে বলার জন্যই ডেকেছে, কিন্তু কিছু বিষয়ে, কারণ বিষয়গুলো রয়েছে টেকনিক্যাল সেশন। টেকনিক্যাল সেশনে যে তিনজন বলবে তারা যদি বলে ফেলে তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু আমি কিন্তু তাদেরও মাস্টারমশাই, এটা আমার সুযোগ, আমি যা ইচ্ছে বলবো তারপরে বাকি দেখতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আরেকটা জায়গা রয়েছে, যে জায়গাটা জয়িতা ম্যাডাম বলবেন। জয়িতা ম্যাডাম বলবেন ট্যাক্স, এবং ট্যাক্স বিষয়ে আমাদের প্রত্যেকের জানার আগ্রহ অসীম, কিন্তু আমার খুব একটা আগ্রহ নেই ট্যাক্স বিষয়ে। এই কারণে নয় আমি জানতে চাই না, এই কারণে নেই আমি বুঝি না, এবং আমি যেটা বুঝি না সেখান থেকে পালানোর একটা রাস্তাই হচ্ছে ওটা আপনার কথা। এটা খুব স্বাভাবিক, যে কোনো জায়গায় যদি দেখবেন জটিল অঙ্ক বিষয়টাকে আমি ফেল করি, অঙ্ক বাড়ি থেকে অঙ্ক পড়া দরকার নেই, বরং ইতিহাস পড়তে হয়, কিংবা আমি বিজ্ঞানের অন্য কিছু পড়বো। এটা খুব সহজ রাস্তা, আমি সেই সহজ রাস্তাটাই নিই। এবার আমি একটু একটু করে বলার চেষ্টা করি, এটা স্লাইডে আছে, স্লাইডে এখন তো শুধু আমার নাম দেখবেন, আমি পরে যেটা আছে খুব অল্প কিছু স্লাইডে আছে, এই কিন্তু চলবে না। আমি এখন বলার চেষ্টা করি, খুব জটিল জায়গাগুলোতে ঢুকবো না, কারণ অর্থনীতি বিভাগের ছাত্র সংখ্যা কম, মাস্টারমশাইরা যেমন আছেন মানে তারা শুনবেন। আমি অ্যাকচুয়ালি কানেক্ট করার চেষ্টা করছি, কারণ বাজেট ওই আয় ব্যয় হিসেবের বাইরেও এমন কিছু জিনিস রয়েছে যেটা অর্থনীতি বিষয় হিসেবে অ্যাড্রেস করা উচিত। এবং আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যেটা জয়দেব বাবু বলেছেন, জয়দেব বাবু যদি খুব সহজভাবে বাজেটের কথা বলতে পারেন তাহলে অর্থনীতি বিষয়টা আবেদন অসীম, এটা বুঝতে হবে। আমি কিন্তু কোনো মানুষের কথা বলছি না, এটা অর্থনীতি বিষয়টা এমন, যিনি অর্থনীতি গভীরভাবে চর্চা করেননি তিনিও বলতে পারেন, এবং অর্থনীতি বিষয়টা এমন যিনি অর্থনীতি চর্চা না করে, অর্থনীতি শব্দটাও না বুঝে প্রত্যেক দিন ব্যবহার করেন। আজকে এই এখানে দেখুন আমরা 45 মিনিট পরে প্রোগ্রাম শুরু করেছি, কিন্তু প্রত্যেক ইকোনমিস্ট আমি জানি এই প্রোগ্রামটা সঠিক সময় শেষ হবে। এটা অর্থনীতিতে একটা বিশেষ ধরনের টেকনিক ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় অপটিমাইজেশন। গিভেন ইউর রিসোর্স, গিভেন ইউর টাইম কনস্ট্রেন্ট, আমরা কিভাবে এগুলোকে করব। যখন আমি একটি দেশের পরিপ্রেক্ষিতে ফেলি, দেশের উন্নতির যে সূচক সাধারণভাবে আমরা আইডেন্টিফাই করে থাকি, সেগুলোকে বলা হয় জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, কিংবা গ্রোথ রেট অফ দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সেটা একটা অ্যাভারেজ জিনিস। আর একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাভারেজ হচ্ছে এমন একটা জিনিস যেটা নিয়ে আমরা সবাই চর্চা করি, তর্ক বিতর্ক করি, কিন্তু বাস্তবে ওই অ্যাভারেজটা কিন্তু এক্সিস্ট করে। অ্যাভারেজ হচ্ছে ভালো এবং মন্দের মাঝখানে একটা জায়গা। তাহলে সেই ভালো মন্দের মাঝখানে যে অ্যাভারেজটা এক্সিস্ট করে না, সেটা নিয়ে কেন এত আমাদের মাথা ব্যথা? কারণ আমরা যে পার ক্যাপিটা ইনকামের কথা বলি, গত বছর বলা হয়েছে আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়াতে হবে, আমাদের জিডিপি গ্রোথ রেট বাড়াতে হবে। এই যে পার ক্যাপিটা ইনকামের কথা বলা হয়, সেটা একটা অ্যাভারেজ। যে ট্যাক্সের কথা জড়িত ম্যাডাম খানি বলবে, খানি বাদে বলবেন, সেটা হচ্ছে 12 লক্ষ টাকা আমাদের ট্যাক্সের যে সিলিংটা বাড়িয়ে দেওয়া হয়েছে, ওটা সম্ভব নয় যে ট্যাক্সের মধ্যে করতে পারে ওনার হিসেবে, আমার হিসেবে না। কারণ আমি অ্যাভারেজ কথাটাতে বিশ্বাস করি, কারণ অ্যাভারেজকে কেন বিশ্বাস করি, কারণ খুব তীব্রভাবে যদি বলতে চাই, একটা খুব জনপ্রিয় কথা আছে হিন্দুদেরা বলে, মিথ্যে নাকি 3 প্রকার। একটা হচ্ছে মিথ্যে, 2 নম্বর হচ্ছে ডাহা মিথ্যে, 3 নম্বর হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আমি কিন্তু কাউকে আঘাত করার জন্য বলি, কেন বলছি, যদি আপনি স্ট্যাটিস্টিক্সকে ঠিকমতো ম্যানিপুলেট করতে পারেন, আপনি ভুলকে ঠিক, ঠিককে ভুল বলতে পারেন। ছোট্ট একটা উদাহরণ দেখুন, আমি কখনো বলি, আমি কাগজে একটা লিখেছিলাম, একটি মা তার 2 জন সন্তান আছে, আর একটি মা তার 5 জন সন্তান। কোন একটি ঘটনাতে, কোভিডে, প্রথম মায়ের সন্তান
মারা গেল। দ্বিতীয় মায়ের দুজন সন্তান, প্রথম মায়ের সন্তানের ডেথ রেট কত? 50%। স্ট্যাটিস্টিক্স বলছে। দ্বিতীয় মায়ের সন্তানের ডেথ রেট কত? 40%। আপনি বলতে পারেন দ্বিতীয় মায়ের সন্তান মারার বেদনা কম? আমি যদি আমি না পারি, শুধু স্ট্যাটিস্টিক্স দিয়ে সবকিছু বলা যায় না, সঙ্গে বুঝতে হবে তার আশেপাশের পরিস্থিতি কি আছে। যদি এমন হয়, আমি চাইতাম বিরাট বড় হতে চাই, আমার কোটি কোটি টাকা ইনকাম থাকুক, কিন্তু যদি এমন ব্যবস্থা হয় যেখানে দুবেলা খেতে পাই না আমি, সেখানে আমার একবেলা খাওয়ার বন্দোবস্ত করে দেয়, আমি অপছন্দ করতে পারি সেই মানুষ। কিন্তু আমি তার সেই ভাবনাকে শ্রদ্ধা করি, কারণ মানুষের কষ্টটাকে বুঝতে হবে। যে কারণে সবসময় রাশি বিজ্ঞানের রাশি কিংবা পরিসংখ্যান দিয়ে আমি হয়তো যাওয়ার চেষ্টা করবো। তবুও তার সত্ত্বেও বলছি কি প্রবলেম নিয়ে বাজেটে নিয়ে আলোচনা করা হয়। আমরা একটা জিডিপি নর্মাল গ্রোথ রেট নিয়ে কথা বলি যে দেশটা এরকম ভাবে বাড়বে, কিন্তু সেই সঙ্গে যেটা থাকে বাড়িতে যখন কোনোদিন ইনকাম বেশি হয়, কোনো মাসে ইনকাম কম হয়, ওটা দেশের ক্ষেত্রেও তাই হয়। সেটাকে বলা হয় বিজনেস সাইকেল। একবার উপরে যায়, একবার নিচে আসে, বুম রিসেশন। তাহলে বুম রিসেশনের মাধ্যমে কিন্তু গোটা দেশ সবসময় চলে। তাহলে বুম এবং রিসেশনে যাওয়াটা হচ্ছে কমপ্লিট প্যাকেজ অফ আনসার্টেনিটি। এই আনসার্টেনিটিটাকে কিভাবে হ্যান্ডেল করা যায় সেই পরিকল্পনাটাই হচ্ছে বাজেট। তাহলে এই আনসার্টেনিটি যদি হ্যান্ডেল করতে হয়, তাহলে কিভাবে আমরা অ্যাড্রেস করব? যেটা জয়দীপ বাবু বলছেন, আমি আমার ওনার কথা ফিরে যাই, কারণ আমি খুব সত্যি করে বলছি, আমি আমার এই প্রোগ্রামের শুরুতে এই বক্তব্যটা আশা করি, কিন্তু উনি এমন ভাবে বক্তব্যটা করছেন আমার বক্তব্যের অর্ধেক সহজ হয়ে গেছে। তাই এই ইনকাম এবং এক্সপেন্ডিচারের রাস্তাটা কিভাবে হবে, মানে সরকার কি করতে পারে যাতে করে এই ইনকাম গ্যারেন্টি, এই ইনকাম কার ইনকাম, এই ইনকাম গোটা দেশের ইনকাম। তবুও কিন্তু আমি বলবো এই ইনকাম আমার কাছে গড় আয়, কারণ যে ইনকাম কি দেশের 10% লোকেরা পাবেন, সেই ইনকাম সবাই পাবেন। এমন কিন্তু আমার দেশে রয়েছে যাদের ইনকাম মাসে হয়তো 10,000 টাকা, তার বাড়িতে হয়তো 4 জন সদস্য সংখ্যা রয়েছে। তাই এই ইনকামকে অ্যাড্রেস করার জন্য বর্তমানে দেখুন কে সরকারে আছে না আছে এটা আমি করবেন, কারণ শো মাস্ট গো অন নো ম্যাটার হু ইজ ইন দ্য পাওয়ার। কারণ আমরা বেঁচে থাকবো, যিনি ক্ষমতায় থাকবেন তিনিও বেঁচে থাকবেন, কিন্তু সমস্যাটা হয় অর্থনৈতিক কোন সিদ্ধান্তই রাজনীতিকে টপকে গিয়ে হতে পারে না, কারণ সিদ্ধান্তগুলো নেয় রাজনীতিক নেতা। কিন্তু গত কয়েক বছরে আমরা যেটা দেখেছি, এই ইনকাম জেনারেশনের প্রবলেমটাকে মূলত সাপ্লাই সাইড থেকে অ্যাড্রেস করার চেষ্টা হয়েছে। কারণ সাপ্লাই সাইড থেকে অ্যাড্রেস করার চেষ্টা হয়েছে, সেটা অ্যাকচুয়ালি ইকোনমিক্সের একটা ল হয়েছে, সেটাকে বলা হয় সেজ ল। সেজ লটা বলে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড। উৎপাদন করলেই নাকি তার চাহিদা তৈরি হবে। কিভাবে চাহিদা তৈরি হবে? আমি যে মুহূর্তে উৎপাদন করতে চাই, উৎপাদন করার জন্য আমার এই সমস্ত ফ্যাক্টরস অফ প্রোডাকশনকে আমি এমপ্লয় করি, তাদেরকে পে করি। তাদেরকে যে মুহূর্তে আমি পে করি তাদের ইনকাম হয়, তাদের ইনকাম হলে পরে তারা এবার জিনিসপত্র কিনতে শুরু করে। কিন্তু unfortunately this initiative of this government for the last couple of years has recently been, যে কারণে অনেক বছর বাদে এই বছরের বাজেটে কৃষক এবং কৃষি এটা নিয়ে এত উৎসাহ উদ্দীপনা দেখা গেছে, কারণ সাপ্লাই সাইড মেকানিজম ওয়ার্ক করেনি। কিন্তু তারপরে এটা আমি বলছি না এটা করে না, করেনি। যেটা করেনি সেটা কোনো সময় করবে না, সেটা হতে পারে না, হতেই পারে এখানে করেনি কোনো কারণে। তাই এবার ইস্যুটাকে দেখা হয়েছে ডিমান্ড সাইড। ডিমান্ড সাইড থেকে কি কি ইস্যু দেখা হয়েছে সেগুলো বিস্তারিত আমরা বলতে, কিন্তু কয়েকটা সেলিয়েন্ট ফিচার্স আমি বলতে চাই। তার আগে আমি এটা বলতে চাই যে এই ইকোনমি যখন বাজেটটাকে ফ্রেম করছে, ওই সেলিয়েন্ট ফিচার্স গুলো যাওয়ার আগে প্ল্যাটফর্মটা কি, কোথা থেকে ইকোনমি নিজেকে কোথায় নিয়ে যেতে চাইছে। ইকোনমির খুব বেসিক কতগুলো জিনিস যদি দেখেন, জিডিপি যেখানে দেখছেন সেখানে এক্সপেক্টেড জিডিপি গ্রোথ 6.4%। আপনাদের মনে হতে পারে ইন্ডিয়া যদি 6.4% থেকে গ্রো করে তাহলে ইন্ডিয়া উইল বি আমেরিকা ইন সাম ইয়ার্স ফ্রম নাও। কিন্তু একটা জিনিস ভাববেন, আমেরিকার গ্রোথ রেট কিন্তু अराउंड 2%। এই আবার বলছি, শতকরার পরিমাণটা আপনার সমস্ত কিছু দেবে না, কারণ 106% আর 106% এর মধ্যে কিন্তু অনেক তফাৎ। 100 থেকে 6% রেটে গ্রো করা যায়, কিন্তু 1 লাখ থেকে 1% রেটে গ্রো করলে কিন্তু 106% এর চেয়ে আপনার বেশি হচ্ছে। So again, don't be guided by the percentage, but still
India can achieve this growth rate, in some years from now, India will be at a good place. The market income and nominal price রয়েছে যদি আমি মুখের উপর একটা কথা বলার চেষ্টা করি মার্কেট ইনকাম ইন্ডিয়া কত মার্কেট ইন্ডিয়া ইনকাম ইন্ডিয়া $2,500 যদি আপনারা কনভার্সন রেটে ফেলে দেন তাহলে দেখবেন বড়লোক দেশগুলির তুলনায় আমরা অলমোস্ট ইন্ডিয়াকে খুব ঘুমনা করি আমি ভেরি পুরি নিউমেরিক্স ডেটা আমাদের স্থান প্রায় 150 হচ্ছে মার্কেট ইনকাম তাহলে ইন্ডিয়া মাতামাতি করছে যে 3 নম্বর মিথ্যে হচ্ছে স্ট্যাটিস্টিক্স ইন্ডিয়া মাতামাতি করছে আমরা সাইজে বলো আরে বাবা তোমার কাছে জনসংখ্যা বেশি সাইজে তো বড়ই হবে তাতে এসে যায় না দেখতে হবে মাথা পিছু আয় কত বেড়েছে মাথা পিছু আয় শুধু বাড়লেই হবে না মাথা পিছু আয় যদি আম্বানি আদানের পারে আবার কিচ্ছু এসে যায় না দেখতে হবে আপনার পাড়ার গরিব মানুষের মাথা পিছু আয় কি বাড়তে পেরেছে যদি না পারে সেই মাথা পিছু আয় বাড়িয়ে পর সেই কত ট্রিলিয়ন ইকোনমি হলো আই ডোন্ট কেয়ার আমি কেয়ার করি অন ডিস্ট্রিবিউশন এবং দিস ডিস্ট্রিবিউশন প্রবলেম হ্যাজ নাথিং টু ডু উইথ ইন্টারন্যাশনাল পলিটিক্স আমি মনে করি ডিস্ট্রিবিউশন প্রবলেম সলভ করতে পারে আমার দেশের বিভিন্ন মানুষ গ্রাম পঞ্চায়েতের প্রধান মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এমপি এমএলএ কারণ আমরা এটা অস্বীকার করতে পারবো না আমরা ঠান্ডাভাবে বসে এখানে অনেক পড়াশোনা করতে পারি কিন্তু আসল ইমপ্লিমেন্টেশন তাদের হয় নো ম্যাটার হুইচ পার্টি হি অর শি বিলংস টু কারণ মানুষের সমস্যা আমরা সত্যি বুঝি না খুব কম বুঝি না বলবো না কিন্তু অতটা বুঝতে পারি না রিসেন্টলি আমরা একটা কাজের সঙ্গে যুক্ত আছি সেই কাজটা আমরা দেখে বাইরে করবো এলডারলি মানুষের ভালনারেবিলিটি জয়িতা ম্যাডাম আছে জয়িতা ম্যাডামের অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি আপনি বলতে পারেন বাচ্চার জন্য মেয়ের জন্য প্রোগ্রাম আছে চাইল্ড লেবার নানান প্রোগ্রাম আছে কন্যাশ্রী রয়েছে লক্ষ্মীশ্রী রয়েছে রূপশ্রী রয়েছে ছেলেদের জন্য ভাতা রয়েছে কিন্তু একজন বয়স্ক মানুষ তার মনের কথা কেউ শুনবে কোন সরকার বলেছে আজ পর্যন্ত আপনি বলে দেখুন বাড়ি থেকে 75 বছরের বাবা মা রয়েছে প্রশ্নটা করুন গিয়ে তোমার সঙ্গে কথা বলে কেউ একটা উত্তর পাবেন ঝরঝর করে কাজ আসে আমার গুরুত্ব নেই বাড়িতে এই জিনিসগুলো কিন্তু কোনো বইতে পাওয়া যাচ্ছে না এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে না কোনো সাধারণ গবেষণায় এই জিনিসগুলো কিন্তু তারাই বলতে পারবে যারা প্রত্যেক দিন প্রত্যেক চায়ের আড্ডায় বসে গল্প করছে যে মানুষকে ছাতা নিয়ে চায়ের আড্ডায় প্রত্যেক দিন আসে কারণ সেখান থেকে সে এমন একটু রসদ দিয়ে বাজি যায় যেটা পরের দিনে বাঁচতে শেখায় না সেগুলোকে বলি আমরা সাধারণত সোশ্যাল ক্যাপিটাল সামাজিক বন্ধন ভাস্কর আছেও তাকে বলতে পারে নাও বলতে পারে আমি ছোট্ট করে বলি যে আমি সোশ্যাল ক্যাপিটালের কথা বললাম কিছু কিছু জায়গায় ডোল পলিটিক্স নিয়ে সমস্ত কথাবার্তা হয় এটা নিয়ে আমার কোনো রকম দ্বিধা নেই এই ডোল পলিটিক্স ইজ আ রেস টুয়ার্ডস দ্য বটম আমি খুব পরিষ্কার ভাবে বলছি আমার এখানে আমি খুব পলিটিক্যালি ইনকারেক্ট কথা বলবো ইরেসপেক্টিভ অফ দ্য পলিটিক্যাল টার্ম আজকে যদি কোনো রাজনৈতিক দল বলে যে আমি 5,000 টাকা দেবো প্রত্যেককে পরের রাজনৈতিক দল বিরোধী দল সেগুলো আমি 6,000 টাকা তারপরে রাজনৈতিক দল বলবে আমি 7,000 টাকা কারণ এটা প্রতিযোগিতার একটা অঙ্গ আমি এটাকেই মনে করি কারণ এটা তো একটা প্রতিযোগিতা সেটা কতদিন সাস্টেইন করতে পারবে সেটা অন্য প্রশ্ন কিন্তু আমি যেটা ফ্লিপ সাইড দেখতে চাই এই টাকাটা আছে বলে কিন্তু মানুষ খেতে পারছে তাহলে যে কোনো দলের কাছ থেকে এগুলো আমরা অসুবিধা নেই কিন্তু গভীর প্রশ্নটা আরো বড় জায়গা কতদিন এই টাকাটা দেওয়া চলতে পারে কারণ কোথাও না কোথাও তো আপনাকে উৎপাদনটা করতে হবে ফুড ফর ওয়ার্ক বলছিলাম সে কথাটা আমি আবার দিব কিন্তু যেটা বলছিলাম সামাজিক উন্নয়নের কথা সামাজিক উন্নয়ন কোথায় তৈরি হয় যদি একটা ক্লাবকে কিছু টাকা দেওয়া হয় ক্লাবটাকে সেই টাকা কিভাবে ব্যবহার করবে সেটা আমার প্রশ্ন আমার জানার কথাটা কি যেকোনো ক্লাবের সৃষ্টির ইতিহাস যদি আপনি দেখেন কেন এই সম্পর্কটা তৈরি হয়েছে কেন একটা ক্লাব প্রতিষ্ঠা হয় মানুষ কেন একটা জায়গায় যান গেট টুগেদার একটা নিমন্ত্রণের বাড়িতে কেন যায় শুধু কি খাওয়ার জন্য গিফট দেওয়ার জন্য না আমি বিশ্বাস করি মানুষের সঙ্গে আলাপ হয় দেখা হয় কেন সেখান থেকে কি ক্যাপিটাল তৈরি করি এমনকি পাড়ায় যে পাড়ায় চায়ের দোকান নেই সে পাড়ার মানুষজন অসুখী আমি এটা বাজি তুলে দিই যে পাড়ার ভাই বোনেরা চায়ের দোকানে আড্ডা মারে না আমি বলবো তারা মিথ্যে কথা বলছে যে বাচ্চা ছোটবেলায় বলে আমি না পড়লে আমার ঘুম পায় না আমি বলবো মানুষের সমস্যা আছে সেই বাচ্চাগুলোকে খেলতে দিতে হবে
আমার সময়ে কিছুটা সময় নষ্ট করে পাড়ায় কি আড্ডা মারতে দিতে হবে আমাকে? কেন দিতে হবে জানেন? কারণ নইলে আমি যদি অসুস্থ হব, কোন ডাক্তারের কাছে গেলে পরে আমি সঠিক চিকিৎসা পাবো, কি আমার অ্যাম্বুলেন্স জোগাড় করে দেবে, সেটা ভাবতে ভাবতে আমার বাবা মারা যাবে। আমার বাবাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, আমার ইনকাম করা বাবাকে, তাহলে আমার সোশ্যাল ক্যাপিটাল ফর্ম করা দরকার। ওই সোশ্যাল ক্যাপিটাল তাকে আমি জয়দেব বাবুকে ফোন করবো, জয়দেব বাবু একটা অ্যাম্বুলেন্স দেবে আমার, বলছে ভাই কোথায় হয়েছে তো, তুই চলে যা হসপিটাল, আমি যাবো ওর কাছে। এই সোশ্যাল ক্যাপিটাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে কারণে যে কোনো পলিসিকে এক ঝটকায় আগে হাতে ফেলে দিতে পারে। কারণ কিন্তু কিন্তু ইকোনমি সবসময় বলে দিস এ ট্রেড অফ। কিসের ট্রেড অফ? আমি মনে হয় বাজেটে নিয়ে যাই, কেমন একটা অন্য ধরনের মানে, কিন্তু আমি মনে করি বাজেট যেটা জয়দেব বাবু বলেছেন ওখানে শেষ, তারপর বাজেটে নিয়ে যাই। কিন্তু কি বলছি, সামাজিক উন্নয়ন, হ্যাঁ ট্রেড অফ, সরি, এই ছেলে মেয়েগুলো ওরা জানে যে এগুলো জানে আমার ক্লাসে পড়াতে পড়াতে চক্করে ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি না। ট্রেড অফটা কিসে? ট্রেড অফ হচ্ছে শর্ট রান ভার্সেস লং রান। শর্ট রানে ভালো, সেটাকে আমি লং রানে রেখে দিতে পারবো, লং রানের কথা ভেবে আমি শর্ট রানে কিছুই দেবো না। লং রান তো ভাবনার জন্য, লং রান আমি পরে দেখবো, আজকে তো বাঁচি আমি, আজকে বাঁচাটাকে আমাকে ইনশিওর করতে হবে, কিভাবে বাঁচবো সে ব্যবস্থা করতে হবে, তারপরে আমি ভবিষ্যতের কথা ভাববো। সেই লং রানের জন্য এই সমস্ত বাজেটের পরিকল্পনা। দেখুন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এখানে একটা খুব বড় ভুল হয়েছে, ওটা আমি মনে করছি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মধ্যে যেটা রয়েছে, ইন্ডিয়ার র্যাঙ্কটা আপনি দেখুন 134, এটা কিন্তু খুব ভালো নয়। এবং mean years of schooling is very low, like 6 class 6 অবধি। শ্রীলঙ্কার mean years of schooling আমাদের চেয়ে বেশি, 10 ক্লাস অবধি পড়েছে। কারণ এই সমস্তগুলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের বার কেন আমি বলছি, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের বার যদি না করা হয়, তাহলে কোথায় কোথায় আপনি পিছিয়ে পড়তে পারেন আপনার কয়েক বছরের মধ্যে। এক্ষুনি আমি সেই কথাই বলবো যে আমি কোনো সময় হবে ম্যাডাম নেই, আমার কত সময় আছে বলুন না, বলছো গল্প হচ্ছে বলে কি। তো আচ্ছা আমি সেই কথা বলবো যে কেন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এডুকেশনের দরকার। এমপ্লয়মেন্ট রেট 45%, সেটা দেখুন খুব রিসেন্ট। 45% এমপ্লয়মেন্ট রেট তো খুব ভালো। আপনার মনে হয় আনএমপ্লয়মেন্ট রেট 9%, কিন্তু এই এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট রেটের ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট, যে কতগুলি লোক সে লেবার ফোর্সে ঢুকেছে না ঢুকেছে। কিন্তু যদি আপনি একটু বাদ দিয়েও দেখেন এমপ্লয়মেন্ট রেট যদি খুব ভালো হতো, তাহলে বোধ হয় এত অ্যামাজনের ডেলিভারি বয়, এত সুইগির মোটর বাইক আপনার পাড়ায় পাড়ায় উঠতো না। কত অমানবিক আপনি ভেবে দেখেছেন আজকে আমার ভাই আমার ছেলে নিয়ে করতে পারে? ওই কি বলে বললাম বিক্রি হয়, খায় পিজা। তো পিজা ডেলিভারিতে অন টাইম ডেলিভারি না দিতে পারলে ফ্রি, there is no free lunch, কিচ্ছু ফ্রি নয়, ওই বাচ্চাটার কাছ থেকে টাকা কাটা যাবে। তাহলে ওই বাচ্চার মূল টার্গেটটা কি? ওই সময়ের মধ্যে গিয়ে পিজা ডেলিভারি করতে হবে। আমি ভেবেছি আমি করে উঠতে পারিনি, কিন্তু এখান থেকে যদি কেউ এই প্রজেক্টটায় কাজ করে, জানবেন নিশ্চিত একটা রেজাল্ট পাবে। এই প্রোগ্রামটা অন টাইম ডেলিভারি, আদারওয়াইজ ফ্রি পিজা, দিস কজ সাডেন নাম্বার অফ প্রোডাক্টস। কারণ যখন পাশ দিয়ে দেখবেন পিজা ডেলিভারি বয়টা যাচ্ছে, ওর দিকে অন্তত বাড়িতে গেলে কিছু করতে হবে না, তো হাসবেন, দেখবেন যে ভেরি হ্যাপি যে অন্তত যাচ্ছে। কিন্তু এমন মানুষ তো আছে 5 মিনিট ডেলিভারি কম করে আসার জন্য তার কাছে কিন্তু এটাই মাথায় ঘোরে যে আমি ফ্রিতে পাচ্ছি। কিন্তু এটা ভাববেন যে পিৎজা খাচ্ছে আর যে ডেলিভারি দিচ্ছে ওই ইনকাম ডিসপারিটি কত। যদি আমি রিপোর্ট না করতাম 5 মিনিট পরে ডেলিভারি হয়েছে, ওর কিন্তু ইনকামটা নিয়ে বাড়ছে। তাহলে এই এত মানুষ এরা কিন্তু এই এমপ্লয়মেন্ট রেটের মধ্যে আছে কি নেই, সংখ্যা স্ট্যাটিস্টিক্স আমার কাছে খুব কনফিউজিং। আমি তো ব্যক্তিগতভাবে খুব স্কেপটিক্যাল অ্যাবাউট ইট, কিন্তু স্ট্যাটিস্টিক্স ছাড়া তো কাজ হয় না। এই সিপিআই 29 ক্রোর্স, এটা হচ্ছে সিপিআই মানে হচ্ছে করাপশন পারসেপশন ইন্ডেক্স। এটা স্কোর যেটা হচ্ছে 180 দেশের মধ্যে আমরা প্রায় 100। আমাদের দুর্নীতি কিন্তু খুব একটা কম নয়। দুর্নীতি কেন নয় এইভাবে আমাদের তো বলে আমাদের এখানে কোনো কিছু বাচ্চা করে না, সবাই রেট ডেফিসিট এবং ডেফিসিট চায়না। রেট ডেফিসিট এই জায়গাটা আপনারা যারা খবরের কাগজ পড়েন কয়েকদিন আগে নিশ্চয়ই দেখেছেন আমেরিকার ক্ষমতা পালাবদল হয়েছে। আমেরিকার ক্ষমতায় আবার ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প মানুষটিকে আমি কিছু ক্ষেত্রে ভীষণ আশ্চর্য।
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার বেশ ভালো লাগে। লোকটা হঠাৎ দিয়ে কথা বলে। উনি বলেছেন আমি বন্ধ করে দেবো। কি বন্ধ করে দেবো? এখানে যা লোকজন আছে আমি সব নেগেটিভে পাঠিয়ে দেবো, ইন্ডিয়াতে পাঠিয়ে দেবো। বলেছে আমি বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যের 12টা বাঁচিয়েছেন। কারণ ট্রেডের চায়নার সঙ্গে এটা শুরু হয়েছিল, সেটা ট্রেড ওয়ার। এবার আপনি যদি দেখেন ইন্ডিয়ার ট্রেড ডেফিসিট 78.1 বিলিয়ন ডলার। বিলিয়ন ট্রিলিয়নের হিসেবটা আমি লিখে রেখেছি একটা জায়গায়, আমি দেখাবো পরের স্লাইডে, এটা কম। এই কিন্তু মজার ব্যাপার হচ্ছে দেখুন ট্রেড সারপ্লাস আমেরিকার সঙ্গে 36 বিলিয়ন ডলার, চায়নার সঙ্গে 85 বিলিয়ন ডলার। সারপ্লাস মানে হচ্ছে ইন্ডিয়া আমেরিকাতে বেচে বেশি, আমেরিকা থেকে কিনে কম, এক্সপোর্ট মোর ইম্পোর্ট লেস। এবার ট্রাম্প তো এখানে আসে, এখানে ইন্ডিয়াকে কোনো রিয়াক্ট করে। ট্রাম্প হচ্ছে আউটার অফ বিজনেস, ইন্ডিয়া আমার কাছ থেকে সারপ্লাস নিয়েছে, ওই সারপ্লাসটা বাড়ানো বাঁচাতে। সো হি ওয়েট ফর রেসিপ্রোকাল ট্যারিফ। আপনারা হয়তো কাগজ করে থাকতে পারেন পারস্পরিক শুল্ক কিংবা পাল্টা শুল্ক। খুব যদি সমস্যা না হয় তো আগামী সপ্তাহে কোনো কাগজে আমার একটা এটা বেরোবে, সেখানে আমি বিস্তারিত এটা কি বলার চেষ্টা করছি। এটা কি যে আমেরিকা যখন ইন্ডিয়া থেকে কিছু ইম্পোর্ট করবে, আমেরিকা বলছে আমি সেই ইম্পোর্টটা বন্ধ করার রাস্তা। কিভাবে বন্ধ করে দেবো? ট্যারিফ রাখতে দেবো। যদি কিনা তুমি আমার এক্সপোর্ট করার উপরে ট্যারিফ না দাও। তাহলে ইন্ডিয়া কিন্তু ট্যারিফ বসিয়ে রেখেছে। ইন্ডিয়ার অ্যাভারেজ ট্যারিফ অলমোস্ট 9 to 10%। অ্যাভারেজ ট্যারিফ, আমেরিকার অ্যাভারেজ ট্যারিফ হচ্ছে 2% 3%। এবং এটা কি? এটা হচ্ছে পরিষ্কার একদম ডমিনেটিং একটা স্ট্র্যাটেজি। Look, my market is very big. If you do not allow me to sell my product in your market, I am not going to allow. But কে আমেরিকার মধ্যে এতটা বাজার হাতছাড়া করতে চায়? ইন্ডিয়াও চাইবে না, অন্য দেশও চাইবে না। তাহলে কি হবে? সবাই ট্যারিফ কমাতে চাইবে, সবাই ট্যারিফ যদি কমিয়ে দেয়। বেসিক্যালি দেখুন, ঘুরিয়ে না দেখুন যেটা বলে, আমি বলছি বাণিজ্য বন্ধ করে দেবো, বাণিজ্য বন্ধ করে দেবো, এই ভয়টা এমন ভাবে দেবো যে সবাই বাণিজ্যকে খুলে দাও, একদম খুলে যতটা করা যায় করে দাও, মানে ফ্রি ট্রেড করে দাও। সেই ফ্রি ট্রেডের কথা কখন শুনেছিলাম? 1991 সালে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন মনমোহন সিং কিছুদিন আগে মারা গেছে, ওনার হাত ধরে এটা এসেছিল। তারপরে বাণিজ্য যত মুক্ত হবে দেশের ওয়েলফেয়ার তত বাড়ার কথা, বিশেষ করে ছোট ছোট দেশগুলির ওয়েলফেয়ার আরো বাড়ার কথা। বড় দেশগুলির ওয়েলফেয়ার কি বাড়বে? তাদের বাড়ার কথা যদি সে সেগুলিকে খুব কায়দা করে ব্যবহার করতে পারে। এবার ইন্টারন্যাশনাল ট্রেডের রেসপেক্টে বড় দেশ ছোট দেশে একটা জটিল বিষয়, সে ব্যাপারটাতে আমি যাচ্ছি না। কিন্তু আমার ফেরার কথা কোথায়? ওই এমপ্লয়মেন্ট। আমি কিন্তু একটু একেবারে হার্ডকোর বাঁচানোর কথা না বলে দেখলো আর কয়েকটা মিনিট হ্যাঁ তো এই চারটে গ্রিন পিলার, এই পিলারগুলো দিয়ে তোমরা কিছু বলতে নিশ্চয়ই মন্ত্রী। আচ্ছা তাহলে আমি এই পিলারগুলো বলতে পারি। মেইনলি মেইন এনএসআই মানে এগ্রিকালচার, ইনভেস্টমেন্ট এন্ড এক্সপোর্ট। এক্সপোর্টের কথা আমি একটু বলে দিলাম। এবার কেন আমি এক্সপোর্টের কথা বারবার বলছি? আমি দীপদের পরিভাষায় মানে ইকোনমিক্স, যারা ইকোনমিক্স দিয়ে আলোচনা করে তাদের পরিভাষায় আমি নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্সে বিশ্বাস করি না। মানে মার্কেট হচ্ছে এমন একটা জিনিস, এটাকে আপনি কন্ট্রোল করতে পারেন কিন্তু বন্ধ করতে পারেন। ভিক্টর হুগো একটা কথা বলেছে একটা সময়, you cannot stop the idea which time has come. মার্কেট হচ্ছে এমন একটা জিনিস, you cannot stop it. but মার্কেটটাকে কিভাবে আপনি ব্যবহার করবেন সেটা। এই এক্সপোর্টের কথা আমি কেন বলছি? তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশে যদি এক্সপোর্ট করতে হয়, এক্সপোর্টই করতে হবে কারণ আমি সাপ্লাই সাইডের কথা বলছি, যদিও সেটা এবারকার বলা হয়নি, কারণ সাপ্লাই সাইড এখানে ফেল করেছে, মানে সাপ্লাই সাইড সবসময় ফেল করবে, এটা আমি বিশ্বাস করি। কারণ যদি আমি এক্সপোর্ট করতে চাই তাহলে কোন জিনিস আমি এক্সপোর্ট করবো? আজকে যদি আমাকে বলা হয় বিশ্ববিদ্যালয়, আপনি যদি আমাকে বলেন বিশ্ববিদ্যালয় আপনি মিউনিসিপ্যালিটি চালিয়ে দেবেন, আমি যদি জয়দেববাবু ইকোনমিক্স পড়াবেন আমাকে ছেড়ে দেবেন। এই যে ছেড়ে দেওয়ার প্রশ্নটা আসছে, এটাকে বলে ইকোনমিক্স অপরচুনিটি কস্ট। যে আমি কোনটা ছেড়ে দিচ্ছি, জয়দেববাবু ইকোনমিক্স পড়াতে পারেন কিন্তু উনি মিউনিসিপ্যালিটি চালাতে আরো বেশি ভালো পারেন। আমিও মিউনিসিপ্যালিটি চালাতে পারবো কিন্তু আমি এটা বেশি ভালো পারবো।
তারপরে আমার সেই কাজগুলি করা উচিত যেটা আমরা বেশি বেশি ভালো ভালো পাবো। কিছুদিন আগে ভাবতে পেরেছিলেন ইন্ডিয়া আইফোন বানিয়ে আমেরিকাতে এক্সপোর্ট, গত বছর এটা দেখেছি। আইফোন বানিয়ে আমরা দেখেছিলাম আইফোন মানে মেড ইন ইউএসএ। এই মেড ইন ইউএসএ একটা সমস্যা আমার জীবনে খুব ছোটবেলায় গিয়েছিলাম, আমি খুব ছোট, আমি গেছি লস অ্যাঞ্জেলেস, খুব ছোট মানে এতটাও না, লস অ্যাঞ্জেলেস থেকে যখন ফিরছি আমি, আমার বাইকটা ছিল নিউ ইয়র্ক। তো ওখান থেকে আমার একটা মনে হচ্ছিল আমি নিউ ইয়র্কের কোনো কিছু একটা সুভেনির দিয়ে বাড়ি যেতে হবে সবাই মিলে, পাড়ায় লোকে সুভেনির মানে আমরা ফিশ ম্যাগনেট কিনতাম। তো ওই এয়ারপোর্টে যখন আমি প্লেনটা ধরার জন্য দৌড়চ্ছি, আমি চোখের সামনে হঠাৎ একটা দেখতে পেয়েছি কি স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি জাস্ট বেরিয়ে আসার সময় আমি ওটা নেবো বলে নিয়েছি, অনেক একটা দাম বলছে, যেখানেই যাই আমাদের তো বেসিক এটা তো দরদাম, তো সেটা বলতে খারাপ কিছু নেই, দরদাম করে যথেষ্ট কম দামে নিয়েছি। আমি ওয়াজ ভেরি হ্যাপি, মেড ইন ইউএসএ আমেরিকা থেকে ও বাবা, বাড়িতে এসে দেখছি মেড ইন চায়না। তো এই মেড ইন ইউএসএ প্রোডাক্ট যে আইফোন, বেসিক্যালি ইট ইজ নট মেড ইন ইউএসএ। Various parts of iPhone, these are produced in different parts. Barbitol নিয়ে অনেক ম্যাডাম ছোটবেলায় খেলেছে, এটা বার্বিটল কোথায় কাজ আমরা বিশেষ থাকে আমেরিকার পুতুল নিয়ে খেলছি, আমেরিকার পুতুল নয় বাবা, ওটা না, ওটা তাইওয়ানের পুতুল, ওটা মালয়েশিয়ার পুতুল, ওটা সিঙ্গাপুরের পুতুল, আমেরিকার পুতুল ছাপানো হয়েছে। ইন্ডিয়া যেগুলো কি করেছে, মেক ইন ইন্ডিয়া, ইটস ডিফারেন্ট ফ্রম মেড ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়া ইউ কাম উইথ ইউর ক্যাপিটাল এন্ড প্রডিউস হিয়ার। মেড ইন ইন্ডিয়া মানে সব আমার, লেবার আমার, ক্যাপিটাল আমার, পুরোটা আমি তৈরি করব। মেক মানে তো না ক্যাপিটাল নেই, কিন্তু এখানে আসতে হবে, এখানে ইনভেস্ট করতে হবে, এখান থেকে তোমাকে ইনকাম জেনারেট করতে হবে। তো এক্সপোর্ট আমার বক্তব্য হচ্ছে সেই জিনিসগুলিতে আমরা এক্সপোর্ট করতে চেষ্টা করবো যেটাতে আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ রয়েছে এবং আমরা বেশি বেশি ভালো করে করতে পারি, এবং সেগুলি সম্ভবত বেশিরভাগটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন যে সেক্টরটা রয়েছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন সেক্টরে যদি আমরা যে মুহূর্তে প্রবেশ করব, সেই মুহূর্তে there will be another problem. প্রবলেম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু তুলনায় কম শিক্ষিত, অশিক্ষিত এই মানুষগুলির কথা বলে না। যে মানুষরা জয়দেববাবু মনে থেকে ছোটবেলায় আমরা রেডিও সামনের দোকান দেখতাম, রেডিও সামনের গেম দোকান আজকে বাচ্চারা দেখতে পেয়েছে না। যে মানুষটি রেডিও সারাতেন সে মানুষটি তারপরে হয়তো মোবাইল সারাতেন টিচার ফোন। টিচার ফোন 2000 টাকা দাম ছিল 2001 সালে, নোকিয়া প্রচুর বাড়ি ছিল। তারপরে সে আস্তে আস্তে কি তৈরি করেছে, মোবাইলে সিম বিক্রি করতে শুরু করেছে। কিন্তু যে মানুষটি সত্যি করে তার চাষবাস করার কথা, তাকে প্রথমে রেডিও শোনাতে বাধ্য করলাম, মোবাইল শোনাতে বাধ্য করলাম, এখন সিম কার্ড দেখতে হচ্ছে, এখন সে ডেলিভারি করে। এই অকুপেশনাল চেঞ্জটাকে একটি তুলনায় কম শিক্ষিত মানুষের পক্ষে নেওয়া যায় না, কিন্তু যে মানুষটি কম্পিউটার চালাতে জানে, আজকে সেটা জানে, or then Python করে, or then C++ করে, so artificial intelligence is going to increase the wage inequality between skilled and unskilled workers. এই সমস্যা কিন্তু বাজেট, এই সমস্যার সমাধান কিন্তু বাজেট, এই সমস্যার সমাধান থাকবে বিভিন্ন ধরনের দেশীয় নীতি। তো সে কারণে আমি শেষ করি না। তো মোটের উপর এই বাজেট তো শেষকালে একটা কথা যেটা আমার খুব বলার মনে হয় যে প্রত্যেকবার বাজেটে আমি শুনি অনেকে বলে যে বাজেট কেমন হলো, কিন্তু আমার কাছে কেমন হয় না। বাজেটটা প্রত্যেকবার শুনি আমাকে মনে হয় আমি বলতে জাতিসংঘে কেমন আমি আগের বার শুনেছি এই বাজেটটা। কারণ কি ওই যে আমাদের মানে আমি একবার বাজেট কথা রেফারেন্স টানছি কেন, কারণ বাজেটটা ওইটাই ইনকাম এবং এক্সপেন্ডিচার, এর বাইরে কিছু নেই, সেটাতে শুধু পরিবর্তনটা এদিক ওদিক করে বলা। তো এই গোটা ব্যাপারটা যদি দেখেন সারা বছর অনেক কিছু পরিবর্তন হতে থাকবে, হওয়ার সঙ্গে আমরা কতটা তাল মেলাতে পারবো জানি না, কিন্তু এমফাসাইজ মাস্ট বি অন ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড কম্পিউটার বেসড ট্রেনিং ফর সাম পিপল। কারণ আজকে আমরা কিছুদিন বাজে বলা যাবে, কিন্তু আজকে যারা কম বয়সী আছে তাদেরকে কিন্তু ওটার সঙ্গে নিজেদেরকে অ্যাডাপ্ট করতে হবে। সে কারণে খুব বেশি হতাশা আমি নই, তবুও শেষ বেলাতে আজকে আমাদের কবিতা বলার বা গানের ভূগোলিক শোনার মানে গান দিয়ে নয়, আমার মানে পদভ্যাসে পরিণত হয়েছে। অনেকেই হয়তো মনে হয় নচিকেতা বলে এক ভদ্রলোক ছিলেন এবং আছেন, ওনার একটা গান ছিল যে তুমি আসবে বলে, সেখানে একটা জায়গায় লেখা ছিল, আমি এখন মনে করি সেরকম একটা দিন আসবে যখন পার্টি অফ ইনকাম আমার লুক্সেমবার্গের মতো না হলেও 2500 থেকে 5 বছর ওখানে একটা লাইন, তুমি আসবে বলেই বখাটে ছেলেটা শেষ দিতে দেয়নি, তুমি আসবে বলেই
আমার কলমে এখন বিক্রি হয়। কারণ এখানে যারা আমরা সবাই বসে আছি প্রত্যেকের ওই একটা জিনিসই আছে, কলম আর একটুখানি মানসিকতা। তো আমি বিশ্বাস করি এই আলোচনা চলতে থাকবে এরকম ভাবে আমরা কখনো না কখনো হয়তো আমাদের নিজেদের কথাগুলো, নিজেদের সমস্যার কথাগুলো আমরা নীতি নির্ধারণ পলিসি মেকারদের কাছে পৌঁছে দিতে পারবো। আজকে যে একজন চ্যানেল আমার সামনেই বসে আছে, আমি জানি নিশ্চিতভাবে এই ধরনের আলোচনার টেবিলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আরো ভালো কোয়ালিফাইড কিছু পলিসির কথা আমরা ভবিষ্যতে কখনো না কখনো গ্রাসরুট লেভেলে তার ইমপ্লিমেন্টেশনের কথা। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ, কারণ আমি বাজেট বাদ দিয়ে অনেক বাজে কথা বলেছি, সেটা আপনারা শুনেছেন। তাহলে যদি বিশ্বজিৎদার কাছে কোনো প্রশ্ন থাকে প্লিজ এনিওয়ান। নমস্কার। এই জিডিপির ব্যাপারটা দেখতে পাচ্ছি, ফিসক্যাল ডেফিসিটের ব্যাপারটা দেখতে পাচ্ছি, আমাদের যে ইকোনমিটা আগামী 5 বছর পর এই বাজেট কি কোনো রূপরেখা দিতে পারে? এক নম্বর। দ্বিতীয়ত এমপ্লয়াবিলিটির ব্যাপারটা, এমপ্লয়াবিলিটি চাকরি, সেটা আগামী দিনে ইয়ং জেনারেশনকে কতটা এই বাজেট মোটিভেট করে, এই দুটো প্রশ্ন। যদি আপনার প্রশ্নকে একসঙ্গে নিয়ে নিতে চাই। আচ্ছা, আমি বলি আমার বিশ্বাস কোন বাজেট সেটা করে, কারণ বাজেটে যেটা হয় ওটা একটা আনুষ্ঠানিকতার পর্যায়ে পৌঁছে গেছে যে আমি এটা বলবো, কারণ বলার পরপরই দেখবেন আপনি বাজেটের পর কি হলো, ঠিক বাজেটের দুদিন বাদে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা পলিসি ঘোষণা করলো রেপো রেট কমিয়ে দেবে। এই রেপো রেট কমানোটা কি, মানে এই বাজেটে তখন আপনি 5 বছরের কথা বলে গেছেন, 5 বছর মানে 5টা বাজেট। এই বাজেটের আগের বাজেটই এই সরকার বলেছিল আমরা সাপ্লাই সাইড থেকে দেখব, তার আগের বছর কর্পোরেট ট্যাক্স কমিয়েছিল, সাপ্লাই সাইড থেকে দেখব, ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি করব। কিন্তু 2 বছর 3 বছর বাদে এর মধ্যে কিন্তু রাজনীতিও থাকতে পারে, কারণ অসংখ্য ভোট সবসময় চাইলে ঘুরে বেড়ায়। তো সেটা বাদ দিয়ে আমি বলছি যে সরকার যেটা করে, যে কোনো অর্থমন্ত্রী আসলে এমন একটা ল্যাবরেটরিতে তারা রয়েছে যেটা আমাদের প্রত্যেক দিনের কাজ করানো হয়। সেই এখানে যখন আমরা ম্যাক্রো লেভেলে কিছু কি আলোচনা করি, ম্যাক্রো মানে হচ্ছে আমাদের প্রত্যেকটি মাইক্রো ইউনিটের একটা রিফ্লেকশন। মানে আমার পছন্দটা পাল্টে যাচ্ছে, আমার পছন্দ যদি পাল্টে যায়, যে তারা আজকে যেটা বললেন এটা ধরে নিলেন যেটা আমি জুতো পরবো না, কিন্তু দেখা গেল এই 1 বছরে, আগামী 1 বছরে আমেরিকার টেলিভিশন সেই রিল এত তৈরি হলো মোবাইলে, আমরা রিল দেখতে দেখতে আমাদের মনে হলো আমরা প্রত্যেকে জুতো তৈরি করতে হয়। জুতোর কথা নির্বাচন তারা আমরা ভাবিনি, তার মানে 1 বছরের মধ্যে স্যান্ডেলের ইন্ডাস্ট্রিকে জুতো ইন্ডাস্ট্রি কনভার্ট করা দরকার, সেটা কিন্তু হলো না। কারণ বাজেট কিন্তু একটা সঠিক রূপরেখা দিতে পারবে। তাহলে বাজেট আপনাকে যেটা দেওয়া উচিত আইডিয়ালি ফান্ডামেন্টালস গুলো, যেমন ইনফ্লেশন আগে, কারণ ছোট ছোট শক আমাদের দেশকে এফেক্ট না করতে পারে, যেমন কোভিড, যেমন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এবং খুব গর্বের বলতে পারি ইন্ডিয়ান ইকোনমিক ফান্ডামেন্টালস আর ভেরি স্ট্রং। এটা গত 5 বছর ধরে না, গত প্রায় 25 বছর যাবে। যে কারণে যখন আমেরিকার লেমন ব্রাদার্সের প্রবলেম হয়, আপনাদের মনে থাকে বাবলস, হাউজিং বাবলস 2000, ইন্ডিয়ান ইকোনমি কিন্তু অতটা টার্বুলেন্ট ফেস করেনি, কারণ আমাদের ইকোনমিটা ইনফ্লো হয় ক্যাপিটাল ইনফ্লো, কিন্তু সেই ইনফ্লোটা কন্ট্রোল। তারপরে রূপরেখা একটা আমরা দিতে পারি, কিন্তু কি ডেভেলপমেন্ট হবে কেউ জানে না। কারণ এই আজকে কি বলে চ্যাট জিপিটির কথা 2 বছর আগে ভাবতাম না, আমাকে তো এখন পিএইচডি থিসিস প্লেগিয়ারিজম চেক করার জন্য একটা নরমাল প্লেগিয়ারিজম সফটওয়্যার আছে, আর একটা হচ্ছে এআই প্লেগিয়ারিজম, মানে হচ্ছে থিসিসটা ফেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে দেবে ওই থিসিসের কতটা কোশ্চেন সে এআই ব্যবহার করে তৈরি করেছে। কারণ এটা তো 2 বছর আগে আমি ভাবিনি, আমার ছাত্র অবস্থায় ভাবিনি, কিন্তু এটাকে মানুষকে দিতে হচ্ছে। 2 মিনিট সময় যদি আমাকে দিতে হতো, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, আমি একটা হাইপোথেটিক্যাল গল্প বলি, এরা অনেকে জানে যে আপনি চিন্তা করুন যে আমি ব্যাংক থেকে টাকা ধার নিয়েছি সকালবেলাতে, আমি সারাদিন কাজ করে সেই টাকা রাতের বেলায় ঘুমোই, তারপরে রাতের বেলায় আমার টাকাও ঘুমো। তাহলে ব্যাংক কিন্তু বুঝতে চাই না আমি দিনে ঘুমোচ্ছি কি রাতে ঘুমোচ্ছি। ব্যাংক একদিনের জন্য মনে করুন 100 টাকায় 10 টাকা ইন্টারেস্ট চার্জ করে। তাহলে ব্যাংক দেখতেই চায় না আমি টাকা কি করছি। আমি যদি 10 টাকা 100 টাকা নিয়ে যদি সারাদিন ঘুমিয়ে থাকি, ব্যাংক রাতে 110 টাকা করে।
মাছের দোকানদার যারা আপনারা এখন দেখতে পাবেন, ওরা সকালবেলা লোকাল মানি লেন্ডারের কাছ থেকে টাকা নেয়। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। গিয়ে মাছের বাজারে থেকে মাছ কিনে, তাতে 50 কেজি মাছ ওরা এসে বিক্রি করে বিকেল বেলাতে টাকাটা ফেরত দেয়। একটা এক্সরবিটেন্ট ইন্টারেস্ট রেট, 25% ইন্টারেস্ট রেট কিংবা 20%। এবার ভদ্রলোক যদি গল্পটা এমন দাঁড়ায়, আমি টাকা দিলাম, আমার ক্যারেক্টার যেটা, যে ক্যারেক্টারকে নিয়ে আমি বলি, আমি পেপারে লিখেছি, সেটা হচ্ছে নবদ। নবদ একটা রিয়েল ক্যারেক্টার, ইটস আ ফিকটিশিয়াস ক্যারেক্টার। কারণ আমি জানি নবদা এটা করে, আমার মাছের দোকান। নবদা টাকা চুরি আমি নবদাকে সকালবেলায় করি, নবদাকে আমাকে 100 টাকা দিলাম। নবদ বলে, তুমি তো বিকেলবেলায় আমাকে 25 টাকা দিতে, কোনো দরকার নেই, তুমি একটা কাজ করো, এই টাকাটা তুমি ব্যবসা করো, শুধু ডিজিটাল প্ল্যাটফর্মে আমি তোমার টাকা দিয়েছি, তুমি পেমেন্টটা ডিজিটাল প্ল্যাটফর্মে নেবে। ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়ার পরে নবদা যদি আজকে ব্যাংক থেকে টাকা নিতে, তাহলে নবদাকে একদিনে হয়তো 20% ইন্টারেস্ট রেট দিতে হতো, আমাকে দিতে হবে 25%। এবং নবদাকে আমি বলবো যে তোমার তো বিকেল বেলার মধ্যে ব্যবসা শেষ, তুমি ব্যাংক থেকে টাকা নিতে 20%, আমার কাছ থেকে নেওয়া দরকার। এবার এটা হলে কেমন? আমার না এক বন্ধু তাকে দিয়ে দিল, তুমি যখন ঘুমিয়ে থাকো, তোমার টাকা ঘুমিয়ে থাকে, এটা বন্ধ করা যায় না, টাকার তো ঘুমের দরকার। তুমি টাকাটা ওইখানে না ওয়ার্ল্ডকাপ থাকে, ওয়ার্ল্ডকাপ মাছের ব্যবসা, তো তোমার যখন ঘুম, তখন তো ডিম শুরু হচ্ছে, তা তুমি টাকাটা ওকে পাঠিয়ে দাও, ওয়ার্ল্ডকাপ থেকে লোকাল মার্কেট লেন্ডারের কাছ থেকে 1 টাকা দাম করতে হচ্ছে, তোমার টাকায় ও ব্যবহার করছে। তোমাকে তো পরের দিন ব্যাংকে 20 টাকা দিতে হবে, তাহলে 10 টাকা যদি ওয়ার্ল্ডকাপ দেয়, 10 টাকা যদি তুমি দাও, তাহলে তোমার অসুবিধা আছে? নবদা বলে, কেন অসুবিধা থাকবে? তো খুবই ভালো কথা, আমাদের 20 টাকা ইন্টারেস্ট দিতে হবে, তখন আমি 10 টাকা দিচ্ছি। যদি আইডেন্টিফিকেশন ক্যাপিটাল মোবিলিটি ইউজিং ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা করতে পারি, সেটা হচ্ছে, কারণ যে কারণে আপনি দেখবেন প্রত্যেকটি ন্যাশনালাইজ ব্যাংক থেকে ইউজ দেয়, বিদেশে ব্রাঞ্চ রয়েছে। আমি প্রিটি শিওর, কারণ দে ওয়েল পেইং ওয়েল, রাতের বেলায় টাকার ট্রানজাকশন ডিমান্ড করা মানে খুব কম, কেউ ব্যবহার করে না, ওরা এই টাকা ওখানে ব্যবহার করে, স্টক মার্কেটে ব্যবহার করে। ইন্টারেস্ট কিন্তু এবার এর সঙ্গে প্রবলেম হচ্ছে সাইবার সিকিউরিটি, টাকা হাওয়া হয়ে যেতে পারে। এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ করতে হবে সরকারকে, যদি এমপ্লয়মেন্ট ইস্যুটাকে অ্যাড্রেস করতে চায়। কারণ আপনি এআই, ডিজিটাল প্ল্যাটফর্ম, এই ধরনের ফাইন্যান্সিয়াল মোবিলিটি, টাইম জোন ডিফারেন্স, এইগুলোকে আপনি আটকাতে পারবেন না। এটাই ক্যান গোয়িং ব্যাক টু ভিক্টর, যা আইডিয়া চলে এসেছে সেটাকে আপনি বন্ধ করতে পারবেন না। আপনি যদি বাসে না ওঠেন, কে উঠে যাবে? যেমন ভাবে তাইওয়ান কিছুদিন আগে দেখেছিল, আমরা মিস করেছিলাম সেই বাস কিছু বছর আগে, যে কারণে আমরা এখনো পেছন দিকে পড়ে আছি। কিন্তু এবার কিন্তু আমরা যেন সেই বাসটা মিস না করি, সেই বার্তাটা আমাদের বিভিন্নভাবে পলিসি মেকারদের কাছে পৌঁছে দেওয়া উচিত। ধন্যবাদ কৃষি বিভাগ। আমরা এবার সরাসরি